ভার্সিটির ক্যান্টিনে বসে আছে কিঞ্জা, পাশেই রূপন্তী বসে থেকে চিপস খাচ্ছে। প্রিয় লাইব্রেরিতে গিয়েছে। এই সুযোগে দুই বান্ধবী তাদের খোশ গল্পে মগ্ন হয়ে পড়েছে। রূপন্তী চিপস খেতে খেতে বলে, একদিন ছিলাম না, আর তাতেই এত কিছু হয়ে গেল। গতকালকের ঘটনার কথা ভেবে আমার নিজেরই অবাক লাগছে। প্রিয়র এমন রূপ যে কখনো দেখব, সেটা সত্যি আমি ভাবিনি। প্রিয়র কথায় পরে আসছি, কিন্তু আমাকে আগে এটা বল, তুই চুপচাপ দাঁড়িয়েছিলি কেন? সত্যি বলতে প্রিয়র এমন রূপ দেখে আমি কিছু মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে গিয়েছিলাম। যেই মুহূর্তে আমি ওদের ওপরে আক্রমণ করতে যাব, সেই মুহূর্তে প্রিয় ওদের আঘাত করতে শুরু করে। আর তারপর তো বললামই, আমি ফ্রিজ হয়ে গিয়েছিলাম। বিষয়টা ভেবে আমারও অবাক লাগছে। তবে একদিক থেকে ভালোই হয়েছে, প্রিয়র নতুন রূপ, ওর জীবনের অতীত সম্পর্কে তো জানতে পারলাম এই সূত্র ধরে। আমি নিজেও অবাক ভাই। তবে শান্ত একটা ছেলের অশান্ত রূপ দেখতে পেলাম না, এটা ভেবেই আফসোস হচ্ছে। তুই গতকাল আসিসনি কেন বলতো? আমাকে তো কলে বললি যে জরুরি কাজে একটা জায়গায় যাচ্ছি, তারপর আর কিছু তো বললি না। কিঞ্জার প্রশ্নে রূপন্তী হেসে বলে, কাল ফারহানের সাথে একটু বের হয়েছিলাম। জানিস কাল কি হয়েছে? ফারহান গতকাল আমাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছিল। আমরা অনেকক্ষণ একসাথে সময় কাটিয়েছি। আমার সবচেয়ে অবাক করা বিষয় কি জানিস? গতকাল যখন আমি নৌকায় উঠতে ভয় পাচ্ছিলাম, তখন ও আমার হাতটা ধরার আগে আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি কি তোমার হাতটা ধরতে পারি? আর ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমি বোধহয় নতুন করে পথ চলার মতো একজন সঙ্গী খুঁজে পেলাম। ও যখন আমার হাতটা ধরলো, তখন মনে হচ্ছিল এতদিন এই বিশ্বস্ত হাতের জন্যই আমি অপেক্ষা করছিলাম। কিঞ্জা খুশি হয়ে বলে, বাহ, আপনাদের মাঝে এত কিছু চলছে আর আমি কিছুই জানি না। এতদিন তো কেবল কথা হচ্ছিল, গতকাল প্রথম আমি ওর সাথে ঘুরতে বের হয়েছিলাম। আর আমি একটা সিদ্ধান্তও নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি ফারহানের প্রপোজাল অ্যাকসেপ্ট করব। কিঞ্জা খুশিতে লাফিয়ে ওঠে চেয়ার ছেড়ে। আশেপাশের সবাই তার এমন কাণ্ড দেখে তার দিকে তাকিয়ে সে পুনরায় চেয়ারে বসে রূপন্তীকে বলে, এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস তুই। তা এই বিষয়টা ফারহান কিছু জানে? না না, ওকে তো আমি সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা, কি করা যায় বলতো? কি নিয়ে প্ল্যান হচ্ছে শুনি এখানে? প্রিয়র কথায় রূপন্তী হাসি মুখে বলে, আরে এসো এসো প্রিয়, বসো এখানে। প্রিয় কিঞ্জার পাশের চেয়ারটা টেনে বসে বলে, এবার বলো, কি নিয়ে প্ল্যান করছিলে তোমরা? আমাদের রূপন্তী প্রেমে পড়েছে। হ্যাঁ, এখন এই কথাটা তার প্রেমিক পুরুষকে কিভাবে জানাবে, সেটা নিয়েই আলোচনা করছিলাম আমরা। বাহ, আরও একজন মিঙ্গেল হয়ে গেল তাহলে। বাকি রইলাম শুধু তুমি আর আমি। প্রিয়র কথায় রূপন্তী দুষ্টুমি করে বলে, তোমরাও মিঙ্গেল হয়ে যাও না, তোমাদের কিন্তু একসাথে ভালোই লাগবে। হাসতে হাসতে কথাটা বললেও কিঞ্জার রাগী মুখখানা দেখে আর কিছুই বলার সাহস পায় না বেচারি রূপন্তী। একটা মেকি হাসি দিয়ে বলে, আরে আমি তো মজা করছিলাম। আজাইরা মজা কবে ছাড়বি তুই বলতো? পরিস্থিতি বেগতিক দেখে প্রিয় সেটা সামাল দেওয়ার জন্য বলে ওঠে, আচ্ছা, আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে। সবসময় ছেলেরাই কেন বিয়ের প্রপোজাল দেবে? একটু ভিন্ন কিছু হোক না এবার। রূপন্তী, তুমি এবার তোমার পছন্দের মানুষকে বিয়ের প্রপোজাল দাও। তুমি চাইলে সবকিছুর আয়োজন আমি আর কিঞ্জা মিলে করেই ফেলতে পারি, তাই না কিঞ্জা? হ্যাঁ, এটা তো করতেই পারি। এমনিতেও আমি বরাবরই চেয়েছি দুজন ভালোবাসার মানুষ যেন এক হয়। রূপন্তী লজ্জা মাখা হাসি হেসে বলে, আমি রাজি। শুধু রাজি হলে হবে না, এত সুন্দর প্ল্যান দিলাম, ট্রিট পাবো না আমরা? অবশ্যই স্যার, চলুন, আপনাদের দুজনকে আজ আমি খাওয়াবো। কথাটা বলে উঠে দাঁড়াই রূপন্তী। কিঞ্জা অবাক হয়ে বলে, সত্যি আজ তুই আমাদের খাওয়াবি? হ্যাঁ বাবা, খাওয়াবো। চল আমার সাথে, রেস্টুরেন্টে যাব চল। অতঃপর তারা তিনজনে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। পথিমধ্যে কিঞ্জা অবশ্য বেশ কয়েকবার জিজ্ঞাসা করে ফেলেছে, তুই সত্যি সত্যি আমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছিস তো? তার এমন আচরণে কারণ হলো রূপন্তী কখনোই রেস্টুরেন্টে কাউকে খাওয়াতে নিয়ে যায় না। রেস্টুরেন্টে যাওয়ার কথা শুনলেই সে গরিব হয়ে যায়।
তার কাছে মনে হয় রেস্টুরেন্টে গিয়ে এত এত টাকা খরচ করার কোনো মানেই হয় না। এই জন্য কিঞ্জা আজ একটু পরপর রূপন্তীকে বিরক্ত করছে। মিনিট 25-এর মধ্যেই তিনজন একটা রেস্টুরেন্টের সামনে এসে নামে গাড়ি থেকে। রেস্টুরেন্টে ঢোকার পর বসার জায়গা খুঁজতে গিয়ে কিঞ্জা কাউকে দেখে থমকে দাঁড়ায়। কিরে, থেমে গেলি কেন? রূপন্তীর প্রশ্নের উত্তরে কিঞ্জা বলে ওঠে, সামনে দেখ। সামনে তাকিয়ে রূপন্তী দেখে মুনতাসির আর মেহেক বসে আছে। দুজনকে বেশ হাসি খুশি লাগছে। মেহেক আশেপাশে তাকিয়ে কিঞ্জাকে দেখে টেবিলটা ছেড়ে উঠে এসে বলে, আরে কিঞ্জা, তুমি এখানে? ভালোই হলো এসেছো। বিয়ের পর তো তোমাকে আর দেখলামই না। চলো, আমাদের সাথে গিয়ে বসো তোমরা। এক প্রকার টেনেই কিঞ্জাকে তাদের টেবিলের সামনে নিয়ে গেল। হাজির হয় মেহেক। আচানক কিঞ্জাকে দেখে মুনতাসির খানিকটা অবাক হয়ে বলে, তুমি এখানে? তার এমন প্রশ্নে কিঞ্জা বিরক্ত হয়ে বলে, কেন, আমার কি এখানে আসা বারণ নাকি? সেটা কখন বললাম? তাহলে অহেতুক এমন অবাক হওয়ার ভান করছো কেন? তখনই কিঞ্জার পাশে এসে দাঁড়ায় রূপন্তী আর প্রিয়। তাদের দুজনকে দেখে মেহেক বলে ওঠে, রূপন্তীকে তো আমার বিয়েতে দেখেছিলাম, কিন্তু ছেলেটা কে? ও কি তোমার বয়ফ্রেন্ড কিঞ্জা? মেহেকের এমন প্রশ্নে হকচকিয়ে ওঠে বাকি সবাই। রূপন্তী কি ভেবে যেন বলে ওঠে, প্রিয় আমাদের খুব ভালো বন্ধু, কিন্তু ওদের দুজনকে একসাথে সুন্দর মানায়, তাই না মেহেক আপু? মেহেক হেসে উত্তর দেয়, হ্যাঁ, আসলেই। আচ্ছা, তোমরা বসো এখানে, তারপর বলো কি কি খাবে। কিঞ্জা মেহেকের দিকে তাকিয়ে বলে ওঠে, আপু, আপনারা তো এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছেন, আপনারা এনজয় করুন, আমরা অন্য কোথাও গিয়ে বসছি। আরে না না, এমন কোনো বিষয় না, আমরা একটু কাজে বের হয়েছিলাম, তো আমার ক্ষুধা লেগেছে, তাই এখানে আসা। তোমরা বসো তো, একসাথে আড্ডা দিতে দিতে খেলে ভালোই লাগবে। এমনিতেও আমার ননদিনীর সাথে তো আমার তেমন একটা আলাপই হয়নি। মুনতাসির কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, কিন্তু ননদিনীর কথাটা শুনে ভীষণ লেগে যায় তার। তা দেখে মেহেক অস্থির চিত্তে প্রশ্ন করে, কি হলো তোমার, ঠিক আছো তুমি? হুম, ঠিক আছে। মুনতাসিরের দিক থেকে চোখ সরিয়ে মেহেক পুনরায় বলে ওঠে, আচ্ছা, তোমরা বলো কে কি খাবে। কিঞ্জা না চাওয়া সত্ত্বেও খাবার অর্ডার দেয়, যদিও তার এখানে থাকতে একদমই ভালো লাগছে না। তবে এই মুহূর্তে সে নিরুপায়। অগত্যা প্রাক্তন আর তার বউয়ের সাথে বসে বসে কৃত্রিম হেসে হেসে গল্প করতে হচ্ছে তাকে। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসে। রূপন্তী একটা প্ল্যাটার অর্ডার করেছিল। সেখান থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন মুখে নিয়ে সে বলে ওঠে, এমনিতেও এই রেস্টুরেন্টের অনেক নাম শুনেছিলাম, কিন্তু খাবারের মান এতটাও ভালো না। এর থেকে কিঞ্জার হাতের খাবারটা আরও অনেক বেশি মজা। বিশেষ করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো অনেক মজা করে রান্না করেও। রূপন্তীর কথায় সাথে তাল মিলিয়ে প্রিয়ও বলে ওঠে, আসলেই ওর হাতে রান্না করা খাবার অনেক মজা। মেহেক মজা করে বলে, শুধু বন্ধুদের রান্না করে খাওয়ালে হবে, আমাদেরও তো একটু টেস্ট করার সুযোগ দাও। আরে আপু, প্রিয়র তো ভাগ্য খুব ভালো যে মন চাইলেই কিঞ্জার হাতে রান্না খেতে পারে। আমাদের তো আর সেই সুযোগটাও নেই। মানে, ওহো, আপনি তো জানেনই না, কিঞ্জা তো প্রিয়দের বাড়িতেই থাকে। ওদের বাড়িতে একটা ঘর ভাড়া দেওয়া ছিল, আর ওইটা কিঞ্জা নিয়ে নিয়েছে। কথাটা শুনে মুনতাসিরের চেহারার রং বদলে যায়। ধীরে ধীরে রাগের মাত্রা বাড়তে শুরু করে। সে তো জানতই না কিঞ্জা প্রিয়দের বাড়িতে থাকে। কিঞ্জার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগ কমানোর চেষ্টা করে সে। সবার কথা শুনে কিঞ্জা খানিকটা অস্বস্তিতে পড়ে যায়, তাই ওয়াশরুমে যাওয়ার কথা বলে উঠে যায়। পেছনে পেছনে মুনতাসিরও উঠে যেতে ধরলে মেহেক তাকে আটকিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? আমিও একটু ওয়াশরুমে যাব, তোমরা খাওয়া দাওয়া করো, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। ঠিক আছে, যাও। মুনতাসির কিঞ্জার পেছনে পেছনে এসে আচানক তার হাতটা টেনে ধরে বলে, তাহলে এইসব চলছে এখন? আচ্ছা, তুমি কি প্রিয়র সাথে সম্পর্কে গিয়ে তারপর আমাদের সম্পর্কে ভেঙেছো? এই জন্যই আমি বলার সাথে সাথেই বিনা বাক্য ব্যয়ে ডিভোর্স পেপারে সই করে দিয়েছো? অসভ্যতামির একটা লিমিট আছে। বারংবার নিজের সীমাটা কেন অতিক্রম করেন আপনি বলেন তো?
মুনতাসির কিঞ্জার কাছাকাছি এগিয়ে গিয়ে বলে, আমি আমার সীমা অতিক্রম করছি? তাহলে তুমি কি করছো? একটা ছেলের সাথে অবৈধ সম্পর্কে আছো, আবার তার সাথে একই বাড়িতে থাকছো। চরিত্রের এতটা অধঃপতন হয়েছে তোমার? কিঞ্জা রাগে মুনতাসিরকে থাপ্পড় মারতে গিয়েও হাতটা নামিয়ে নেয়। নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলে, আপনাকে স্পর্শ করে আমি আমার হাতটাকে অপবিত্র করতে চাই না। শুধু একটা কথা বলতে চাই, সবাইকে নিজের মতো ভাবা বন্ধ করুন। অবৈধ সম্পর্কে আমি জড়াইনি, আপনি জড়িয়েছেন। বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য আরেকজনের সাথে সম্পর্কে ছিলেন আপনি। তার সাথে বিয়ের আগেই একসাথে থেকেছেন। এমনকি তাকে ঠকিয়ে বিয়েও করে ফেলেছেন। আপনার বর্তমান স্ত্রী, সে তো জানেই না তার স্বামীর প্রথম স্ত্রী আমি। একসাথে দুজনকে ঠকানোর পরেও আমার সামনে দাঁড়িয়ে এত কথা বলতে লজ্জা করে না আপনার? সি! কথাগুলো বলে দ্রুত পায়ে হেঁটে চলে যায় কিঞ্জা। রাগে তার শরীর কাঁপছে। অন্যদিকে মুনতাসির রাগ সামলাতে না পেরে একটা দেওয়ালে ঘুষি মেরে বলে ওঠে, তোমাকে এত তাড়াতাড়ি মুক্তি দেওয়া ঠিক হয়নি আমার। শুক্রবারের বিকেল। শুক্রবারের বিকেল। দুপুরের খাওয়া-দাওয়া শেষে প্রিয় ভাত ঘুমে বিভোর। ছেলে ঘুমালেও ঘুমাননি নাইবা খানম। তিনি এখন ব্যস্ত কিঞ্জার চুলে বিলি কেটে তেল দিয়ে দিতে। কিঞ্জা মাটিতে বসেছে, আর নাইমা খানম টুলের ওপরে বসে কিঞ্জার চুলে তেল দিয়ে দিচ্ছেন। এই কয়েকদিনের পরিচয়ে দুজনের সম্পর্ক বেশ গভীর হয়েছে। সেই সুবাদে এখন মাঝে মধ্যে দুজন একসাথে বসে গল্প করে, আড্ডা দেয়। কখনো চায়ের আড্ডায় মেতে ওঠে, তো কখনো মুড়ি মাখিয়ে সেই মুড়ি চিবোতে চিবোতে রাজ্যের গল্প জুড়ে দেয়। এভাবেই চলছে তাদের দিনকাল। আন্টি, আমার হাতের রান্না কেমন লাগে খেতে? কিঞ্জার এহেন প্রশ্নের উত্তরে নাইবা খানম হেসে বলেন, অনেক মজা হয়। তোর হাতে তো জাদু আছে রে। এতদিনে তাদের সম্পর্কে আপনি তুমি থেকে তুমি আর তুইয়ের রূপ নিয়েছে। এখন কিঞ্জাকে নাইবা খানম তুই বলেই ডাকে। তুই ডাকটা ভীষণ আপন আপন লাগে কি না? কিঞ্জা কিছু একটা ভেবে বলে, আমি খাবারের বিজনেস করলে কেমন হয় বলো তো? সে তো ভালোই হয়, কিন্তু সারাদিন এত ব্যস্ত থাকিস তুই, এরপর আবার রান্না, এত ধকল সামলাতে পারবি? সে আমি ঠিক পারবো। তুমিও মাঝে মধ্যে আমাকে একটু সাহায্য করে দিও কেমন? আচ্ছা, সে করবক্ষণ। বিনুনি গাঁথা শেষ। আমি তাহলে এবারে উঠি, তুমি বিশ্রাম নাও। আমি ঘরে গেলাম কেমন? আচ্ছা শোন, রাতে কিন্তু তুই আমাদের সাথেই খাবি। আজ আর কিছু রান্না করার দরকার নেই। ঠিক আছে। কথাবার্তা শেষে কিঞ্জা ওপরের নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর কিছু একটা ভেবে আবারও নিচে নেমে এসে প্রিয়র ঘরের দিকে দেখে প্রিয় কোলবালিশ জড়িয়ে আরামসে ঘুমাচ্ছে। বিছানার কাছে গিয়ে প্রিয়কে ডাক দেয় কিঞ্জা, প্রিয় ওঠো, আর কত ঘুমাবে? 1.5 ঘন্টা যাবৎ ঘুমাচ্ছ, অনেক হয়েছে ঘুমানো, এবার ওঠো তো। এই প্রিয়! ঘুমের মাঝেই প্রিয় ঘুম জড়ানো কণ্ঠে বলে, আর একটু ঘুমাই। না, আর ঘুমানো লাগবে না। আমার এখন ভেলপুরি খেতে ইচ্ছে করছে। একা বের হতেও ভালো লাগছে না, তাই তুমি চলো আমার সাথে। অগত্যা মহারানীর আবদারে ঘুমকে বিদায় জানিয়ে হাই তুলতে তুলতে উঠে বসে প্রিয়। অতঃপর কিঞ্জার দিকে তাকিয়ে বলে, আমি 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসছি, তুমি তৈরি হয়ে নাও। আচ্ছা। কিঞ্জা চলে যায়। তার পরনে আজ সাদা রঙের থ্রি পিস। থ্রি পিসের ওড়নাটা মাথায় ভালোভাবে জড়িয়ে নেয় সে। এমনভাবেই ওড়না নেয় যেন বুক, পিঠ কিংবা চুলের কোনো অংশ বোঝা কিংবা দেখা না যায়। শালীনভাবে চলাফেরাতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে ভীষণ। সাজগোজের প্রতি কিঞ্জার তেমন একটা আগ্রহ নেই, তাই চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপ টিন্ট দিয়ে ব্যাগ নিয়ে বের হয়েছে কিঞ্জা। নিচে নেমে প্রিয়কে ডাকলে সেও বেরিয়ে আসে। আজ অদ্ভুতভাবে প্রিয় নিজেও সাদা রঙের টি-শার্ট পরেছে। নীল রঙের জিন্সের সাথে সাদা রঙটা মানিয়েছেও বেশ। চুলগুলো হালকা ব্রাশ করা, আর হাতে মোটা ডায়ালের একটা ঘড়ি। ব্যাস, দুজনেই তৈরি হয়ে বেরিয়ে পড়ে ভেলপুরি খাওয়ার উদ্দেশ্যে। প্রিয় হাঁটতে হাঁটতে বলে, রূপন্তী আর ফারহানকেও ডেকে নাও। ফারহান গত পরশু খুলনায় চলে গিয়েছে, আর রূপন্তীকে বলেছিলাম, তবে ওর পিরিয়ড পেইনের জন্য বেচারি বিছানা ছেড়েই উঠতে পারছে না।
তাইও আমাদের দুজনকে বের হতে বলল। রূপন্তী অনেকদিন আরেকদিন আসবে। তা হঠাৎ ভেলপুরি খেতে ইচ্ছে করলো যে? এসব খাওয়ার ইচ্ছা হুটহাটি করে। মেয়ে মানুষের মন বোঝা বড় কঠিন। কয়জনের মন পড়েছ? একজনের মন পড়ার চেষ্টাই করছি, কিন্তু তার চোখ এক কথা বলে তো চেহারা আরেক কথা বলে, তার হাসি এক কথা বলে তো মুখের কথা আরেক কথা বলে। পুরোই কনফিউজিং ব্যাপার স্যাপার আর কি। কারোর প্রেমে পড়েছ নাকি? সে তো কবেই। সে জানে? না, বলার সাহস হয়নি। বলে দাও। অপেক্ষা করার চেয়ে মনের কথা বলে দেওয়া ভালো। সে তোমার ভালোবাসা গ্রহণ করলে ভালো, আর যদি গ্রহণ না করে তাহলেও ভালো। অযথা অপেক্ষায় থাকতে হবে না। অন্তত অপেক্ষার চেয়ে ক্ষণিকের কষ্ট অনেক ভালো। যদিও কষ্ট বলা যায় না, তবে সময়ের সাথে সাথে কষ্ট সয়ে নিতে পারি আমরা। এখন না, থাক, আরো কিছুটা সময় যাক, তারপর বলবো। তোমার ইচ্ছা। আচ্ছা শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আমাদের ভার্সিটির ক্যান্টিনে একটা খাবারের স্টল দিব। হঠাৎ এই সিদ্ধান্ত? সবাই তো আমার রান্না করা খাবার খেয়ে ভালোই বলে। টিউশনি করে নিজের খরচ চালানো কঠিন হয়ে যাচ্ছে। দিকশূন্য হয়ে ঘোরাচ্ছে। কিছু একটা করে স্বাবলম্বী হওয়া তো ভালো, তাই না? পড়াশোনা, টিউশনি, আবার এইসব একসাথে সব সামলাতে পারবে তো? পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ভেলপুরির স্টলে চলে এসেছি। আগে খেয়ে নাও, তারপর এইসব নিয়ে আলোচনা করা যাবে। প্রিয় 2 প্লেট ভেলপুরি অর্ডার দিয়ে কিঞ্জার পাশে এসে বসে। নিয়তি ঠিক কী চায় তা বোঝা বড় মুশকিল। এই যেমন প্রিয় আর কিঞ্জার পাশাপাশি সেই একই জায়গায় ভেলপুরি খেতে এসেছে মুনতাসির আর মেহেক। কিঞ্জা, যার চেহারাও দেখতে চায় না, নিয়তি বারবার তার সামনেই এনে হাজির করায় তাকে। মুনতাসিরকে দেখে কিঞ্জার হাসি মুখ মুহূর্তেই যেন ম্লান হয়ে যায়। তার ভেলপুরি খাওয়ার ইচ্ছাটাও যেন মরে চলে যায়। বিড়বিড় করে সে, বলে, কোন কুক্ষণে যে এখানে এলাম এই অসভ্য লোকটার সাথেই। কেন বারবার আমার দেখা হয়? আর ভালো লাগে না এসব। মেহেক কিঞ্জাকে দেখে তার দিকে এগিয়ে এসে হাসি মুখে বলে, কেমন আছো কিঞ্জা? আজকেও তোমার সাথে দেখা হয়ে গেল। ভালোই হলো দেখা হয়ে। আসো, একসাথে বেলপুরি খাই। কিঞ্জা কৃত্রিম হেসে বলে ওঠে, আসলে আপু, প্রিয় আমাদের জন্য আগেই ভেলপুরি অর্ডার দিয়ে দিয়েছে। তখনই মুনতাসির কিঞ্জাকে দেখে বলে, আজকাল বন্ধুর সাথে ভালোই ঘুরে বেড়াচ্ছ। আমাদের সাথে বের হওয়ার সময় তো হাজার খানেক বাহানা বানাতে। কিঞ্জা মুনতাসিরের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে হেসে জবাব দেয়, কি বলুন তো, সবাই তো আর প্রিয়র মতো হয় না। প্রিয় আমাকে যতটা সম্মান করে আগলে রাখে, সেই সম্মান অনেকেই দিতে পারে না। আর যারা সম্মান করতে পারে না তাদের সাথে বের হতে আমার ভালো লাগে না। সবচেয়ে বড় কথা, যে আমার কমফোর্ট জোন হয়ে উঠতে পারে তার সাথেই তো আমি বেশি মিশবো, তাই না? এটাই তো স্বাভাবিক। বাহ, কয়েকদিনের পরিচয়ে সে তোমার এত ভালো বন্ধু হয়ে উঠেছে? বন্ধু হওয়ার জন্য অনেক সময় লাগে না। বন্ধু হওয়ার জন্য বন্ধুত্ব সুলভ আচরণ করতে হয়, যা সবার মাঝে থাকে না। তাদের দুজন এমন ঝগড়ার সুরে কথা বলা দেখে মেহেক বলে ওঠে, তোমরা কি ছোটবেলা থেকেই এমন ঝগড়া করে টম অ্যান্ড জেরির মতো থাকতে? আমি না, মুনতাসির ভাই ঝগড়া করতে খুব পছন্দ করে। এমনিতেও তার মুখ থেকে মিষ্টি কথা, ভালো কথা খুব একটা বের হতে চায় না। মুনতাসির ভাইয়ের জন্মের সময় বোধহয় খালামণি মুখে মধু দিতে ভুলে গিয়েছিল, তাই এই অবস্থা। কথাটা বলে কিঞ্জা দাঁত বের করে হেসে ফেলে। মুনতাসির এই হাসি দেখে কটমট করে কিঞ্জার দিকে তাকালে কিঞ্জা সেই দৃষ্টি উপেক্ষা করে প্রিয়কে ডালে, আর কতক্ষণ লাগবে? তখনই একজন এসে ভেলপুরি দিয়ে যায় তাদেরকে। একটু পরে মেহেকের কাছেও ভেলপুরি দিয়ে যায়। কিঞ্জা বেশি করে ঝাল দিয়ে ফুচকা, ভেলপুরি এইসব খেতে পছন্দ করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবে অন্য দিনের তুলনায় আজ ঝাল একটু বেশিই হয়েছে। ফলস্বরূপ কিঞ্জার চোখ থেকে পানি পড়তে শুরু করে। তার নাক, ঠোঁট লাল লাল হয়ে গিয়েছে। প্রিয় তাড়াতাড়ি কিঞ্জার জন্য পানি নিয়ে এসে তার মুখের সামনে ধরলে কিঞ্জা ঢকঢক করে পানি খেয়ে নেয়। এতেও ঝাল কমে না, অনেক বেশি ঝাল লাগছে। চকলেট এনে দিব? আরে না, এটুকু ঝালে কিচ্ছু হবে না আমার। বসো তো তুমি।
আমাকে দেখে কি তোমার ন্যাকামো রানীর মনে হয় যে এই সামান্য ঝালে কান্নাকাটি করব, লাফালাফি করব বানরের মতো? কিঞ্জার কথায় প্রিয় হেসে বলে, লাফাবে নাকি? তোমাকে কখনো বানরের মতো লাফাতে দেখিনি। আজ চাইলেই এই রূপও দেখিয়ে দিতে পারো। প্রিয়র কথায় কিঞ্জা আর চোখে তার দিকে তাকালে। মেহেক সেই দৃশ্য দেখে মুনতাসিরকে বলে, কিঞ্জার সাথে প্রিয়কে বেশ ভালোই মানায়, তাই না? তোমার বোনটাও যেমন সুন্দর তেমন প্রিয়ও সুন্দর। ওরা বিয়ে করে নিলে ভালোই হবে। মুনতাসির রাগে তার পাশের চেয়ারে খানিকটা শব্দ করেই প্লেটটা রেখে বলে, সারাক্ষণ আজাইরা কথা না বললে তোমার ভালো লাগে না, তাই না? চুপচাপ খাও তো। ওহো, কি এমন বললাম আমি যে তুমি এত রেগে গেলে? কার সাথে কাকে মানাবে এসব দেখার দায়িত্ব নিয়ে রেখেছো তুমি? সব সময় এত ফালতু কথা বলার শক্তি পাও কোথা থেকে তুমি? মুনতাসিরকে মেহেকের সাথে রেগে কথা বলতে দেখে কিঞ্জা এগিয়ে এসে বলে, পাবলিক প্লেসে স্ত্রীর সাথে বেয়াদবি করছেন কেন? সব জায়গা কি আপনার বাড়ি যে যা মন চায় তাই করবেন? সম্মান দেওয়ার শিক্ষাটা খালামণি আপনাকে একদমই দিতে পারেনি। বড়ই দুঃখজনক বিষয় এটা। যাই হোক আপু, আজ আসি আমরা। মেহেকের মনটা ভার হয়ে থাকলেও সে হাসি মুখে বলে, আমাদের বাড়িতে বেড়াতে এসো কিঞ্জা। তোমারই তো খালামণির বাড়ি। মাঝে মধ্যে এসে ঘুরে যেও তো, তাই না? সময় হলে আসবো আপু। আসলে সারাদিন অনেক ব্যস্ত থাকি তো পড়াশোনা টিউশনি নিয়ে, তাই আর কোথাও যাওয়া হয় না। সময় করে এসো একদিন। আচ্ছা আপু, আজ আসি। মেহেকের কাছ থেকে বিদায় নিয়ে কিঞ্জা চলে যায় প্রিয়র সাথে। মুনতাসির ভাই, আপনার ভাগ্যটা এত ভালো কেন? মেহেকের মতো একজন মেয়েকে পেয়েছেন নিজের জীবনে, তারপরেও নিজেকে শোধরাতে পারলেন না। মেয়েটা কষ্টের মাঝেও হাসতে জানে। তার এমন আচরণ দেখেই বোঝা যায় সে খারাপ নয়, তবে পরিস্থিতির চাপে পড়ে হয়তো তাকেও একদিন বদলাতে হবে, ঠিক যেমন আমি বদলেছি। চুপচাপ প্রকৃতির মেয়েটাকে আজ গলা উঁচু করে বলতে শিখেছে, একা একা বাঁচতে শিখেছে। অথচ আমি ভাবতাম আমি কিচ্ছু পারি না, পারবো না। আসলে পরিস্থিতি আমাদেরকে সব শিখিয়ে দেয়। কে জানে, এই পরিস্থিতিই হয়তো হাসি খুশি মুখ নিয়ে ঘুরে বেড়ানো মেয়েটাকেও একদিন কঠোর বানিয়ে ফেলবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে মেহেক ফ্রেশ হয়ে ঘরে এসে দেখে মুনতাসির ফেসবুক স্ক্রল করছে। সে কি দেখছে তা দেখার জন্য মেহেক কাছে এগিয়ে যেতেই মুনতাসির মোবাইলটা রেখে চট করে বলে ওঠে, ঘুমাবে না? মেহেক মিষ্টি করে হেসে বলে, না, ঘুমাবো না। তাহলে কি করবে? মুনতাসিরের কাছে এগিয়ে আসে মেহেক, তারপর তার কাঁধে দুই হাত রেখে তার দিকে ঝুঁকে বলে, রোম্যান্স। মুনতাসির মেহেককে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, আমার আজ মুড নেই। কিন্তু আমার তো মুড আছে। মেহেক প্লিজ। না। মুনতাসিরের কোনো বারণ শোনে না মেহেক। মুনতাসিরের কোলের ওপরে বসে খানিকটা কোমল স্বরে বলে ওঠে, আমি আজ আমার ভালোবাসার মানুষটাকে একান্তই আমার করে চাই। আজকে না করো না প্লিজ। কথাটা বলে মেহেক মুনতাসিরের গালে একটা চুমু দেয়। অতঃপর মুনতাসিরের ঠোঁটের দিকে এগিয়ে গেলে মুনতাসির রাগে বিরক্ত হয়ে মেহেককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আচানক এমন ধাক্কায় টাল সামলাতে না পেরে পড়ে যায় মেহেক। ফলস্বরূপ কোমরে বেশ জোরে সোরেই ব্যথা পায় সে। তার আন্দাজ মেয়েটার চিৎকার শুনেই বোঝা যাচ্ছে। ঘটনার আকস্মিকতায় মুনতাসির ঘাবড়ে গিয়ে মেহেকের সামনে বসে তাকে তোলার জন্য হাত বাড়িয়ে বলে, আমি আসলে বুঝতে পারিনি যে এমন কিছু হবে। আমি ইচ্ছে করে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি মেহেক, ভুলবশত হয়ে গিয়েছে এটা। ততক্ষণে মেহেকের চোখ বেয়ে পানি টলমল করে নেমেছে। বেশ ভালোই ব্যথা পেয়েছে সে। কাঁদতে কাঁদতে সে মুনতাসিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বিয়ে তো খুব বেশি দিন হয়নি মুনতাসির, এর মাঝেই আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেললে তুমি? কই, বিয়ের আগে তো তুমি ঠিকই আমার কাছে আসতে নিজে থেকে। আমি তো তোমাকে বহুবার বারণ করেছিলাম যে বিয়ের আগে এইসব আমার পছন্দ না, তবুও তুমি জোর করেছ। আমি তোমার উপর বিশ্বাস রেখে নিজের অতীতের সমস্ত ভয়কে পাশ কাটিয়ে তোমার সাথে থেকেছি, তোমার চাহিদা পূরণ করেছি। আর সেই তুমি আজ আমার সাথে এমন ব্যবহার করছো? এত অল্প সময়ের মাঝে কিভাবে পাল্টে গেলে তুমি?
আর কেনই বা পাল্টে গেলে বলো তো? কি করেছি আমি? মুনতাসির খানিকক্ষণ আগে কিঞ্জার প্রোফাইলের স্টক করছিল। কিঞ্জা বৃষ্টিতে ভেজার একটা ছোট্ট মুহূর্ত ঘন্টা খানেক আগেই পোস্ট করেছে তার প্রোফাইলে। সেখানে তাকে ভীষণ স্নিগ্ধ লাগছিল। মুনতাসির তার ধ্যানেই ছিল, কিন্তু এই কথাটা তো মেহেককে বলা যাবে না। তাই মুনতাসির কথা ঘোরানোর জন্য বলে ওঠে, আসলে আজ আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, আর তুমিও জোর করছিলে, তাই মেজাজ ঠিক রাখতে পারিনি আমি। তুমি প্লিজ কিছু মনে করো না। কোমরে ব্যথা পেয়েছো? চলো, তোমাকে অয়েনমেন্ট লাগিয়ে দেই। কথাটা বলে মেহেককে মেঝের ওপর থেকে তুলে বিছানায় শুইয়ে দেয় মুনতাসির। তারপর অয়েনমেন্ট এনে আলতো হাতে মেহেকের কোমরের যে স্থানে ব্যথা করছে সেখানে লাগিয়ে দেয়। মেহেক চুপচাপ শুয়ে থাকে। তার আর কিছুই বলতে ভালো লাগছে না। কিছুক্ষণ পর মুনতাসির ঘরের আলো নিভিয়ে দিয়ে চুপচাপ মেহেকের পাশে শুয়ে পড়ে। তার চোখে আজ ঘুম নেই, সে ডুবে আছে তার ভাবনায়। কিঞ্জাকে কোনো কালেই পছন্দ করতাম না আমি। বিদেশে যাওয়ার পর মেহেককে দেখে তার প্রেমে পড়ে যাই আমি। ওর সকল অতীত মেনে ওকে কাছে টেনে নিয়েছি আমি। আমি তো জানতাম আমিই একমাত্র ওকে ভালোবাসি। তাই তো কিঞ্জাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে আমাকে ডিভোর্স দিতে বাধ্য করেছি। কিন্তু আমি যখন মেহেককে নিজের করে পেলাম, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হলো আমি বোধহয় ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি এখনো বুঝে উঠতে পারছি না আমি আসলে ভালোবাসি কাকে। কেন কিঞ্জাকে দেখলে আমার মনে হয় আমি ওকে ছাড়া ভালো নেই? কেন ওকে অন্য কারোর সাথে দেখলে, অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার রাগ হয়, হিংসা হয়? কেন মনে হয় ওকে হারিয়ে আমি বিরাট বড় ভুল করেছি? তবে কি আমি মেহেককে নয়, কিঞ্জাকে ভালোবাসি? এমন হাজারো প্রশ্নের তীর মুনতাসিরের মস্তিষ্কে আঘাত করে। সে ঘুমাতে পারে না। সারাটা রাত অস্থির চিত্তে কিঞ্জাকে নিয়ে ভাবতে ভাবতে কাটিয়ে দেয় সে। অন্যদিকে মেহেকও আজ ঘুমাতে পারেনি। শরীরের ব্যথা তো তবুও সয়ে নেওয়া যায়, কিন্তু মনের ব্যথা, সে তো এত সহজে সহ্য করা যায় না। বছর পাঁচেক আগে যখন তোমার সাথে আমার প্রথম পরিচয় হলো, তখন আমি ভাঙাচোরা একজন মানুষ ছিলাম। ছোটবেলায় এক ভয়ানক ট্রমা আমায় শান্তি তো বাঁচতে দেয়নি, সারাক্ষণ আমাকে তাড়া করে বেরিয়েছে। ছেলে মানুষ দেখলেই আমি ভয়ে কুঁকড়ে যেতাম। মনে হতো এই বুঝি আবার কেউ আমাকে ছুঁয়ে ফেলবে, আমার শরীর স্পর্শ করবে, আমাকে ভীষণ কষ্ট দেবে, ঠিক যেমন 5 বছর বয়সে দিয়েছিল। একবার নয়, দুইবার নয়, একাধিকবার আমাকে সেই যন্ত্রণার মুখোমুখি হতে হয়েছিল। বড় হওয়ার সাথে সাথে আমি বুঝলাম আমার সাথে কতটা অন্যায় হয়েছে। এরপর থেকেই তো পুরুষ জাতির ওপরে ঘৃণার জন্ম হলো আমার মন ও মস্তিষ্কে। আমার অশান্ত মনকে শান্ত করতেই হয়তো তোমার আবির্ভাব হয়েছিল। প্রথমে বন্ধুত্ব, এরপর ভালো লাগা, সেখান থেকেই ভালোবাসার জন্ম। আর তারপর আমাদের দুজনের একসাথে যাত্রা শুরু হলো। তুমি সবটা জেনেই আমাকে আপন করে নিয়েছিলে। বলেছিলে আমার সাথে যা হয়েছে তাতে আমার কোনো দোষ নেই। তুমি আমাকে ভালোবাসো, এটাই একমাত্র সত্যি। বাদবাকি সব ভুলে যেতে বলেছিলে আমায়। আমিও সবটা ভুলে তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে শুরু করলাম। কিন্তু বছর কয়েকের মাঝেই তুমি পাল্টে গেলে মুনতাসির। তোমার ভালোবাসা কমে গেল আমার প্রতি। তোমাকে ছাড়া যে আমি নিজেকে কল্পনাও করতে পারি না। তুমি হারিয়ে গেলে আমি কিভাবে বাঁচব? এমন শত শত প্রশ্নে মেহেকের কান্না পায়। তার কাছে তো কোনো প্রশ্নের উত্তরই ঠিকঠাক জানা নেই। কাঁদতে কাঁদতে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে মেহেক। একটা সময় পর চোখের পানি শুকিয়ে দাগ হয়ে যায়। মেয়েটা যেন ঘুমের মাঝেও কাঁদছে এমন মনে হয়। রাতে ফেসবুকে ঢুকে দেশের প্রথম সারির একটা টেলিভিশনের ফেসবুক পেজের ভিডিও দেখে চোখ আটকে যায় কিঞ্জার। ভিডিওর ক্যাপশনে লেখা, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের মৃত্যুর মোড় ঘুরল এবার। পুলিশের অভিযানে বেরিয়ে এসেছে এক ভয়ানক তথ্য। ক্যাপশনটা পড়ে ভিডিওটা অন করে কিঞ্জা। অতঃপর শুনতে পায় একজন সংবাদ পাঠিকা বলছে, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের মৃত্যুর মোড় ঘুরেছে।
সে এমনি এমনি মারা যায়নি, বরং তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশের তথ্য মতে তাকে তারই স্ত্রী মারিয়া শেখ খুন করেছে। এই খুনের মারিয়া শেখের প্রেমিক মিস্টার সজীব সজীব প্রামাণিকও যুক্ত ছিলেন। জানা যায় অনেক দিন যাবৎ তারা দুজন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। বছর তিনেক আগে তাদের পরিচয় হয় এবং সেখান থেকে প্রেমের সূত্রপাত। এরপর তারা দুজনে মিলে সাজ্জাদ হোসেনের সমস্ত সম্পত্তি নিয়ে নিজেদের নামে লিখিয়ে নিয়ে তাকে মেরে ফেলার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় তাকে নিয়মিত স্লো পয়জন খাওয়ানো হতো। ধীরে ধীরে তাদের পরিকল্পনা সফল হতে শুরু করে। এক পর্যায়ে সাজ্জাদ হোসেনের সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা লুটে নিয়ে মারিয়া শেখ এবং তার প্রেমিক সজীব প্রামাণিক পালিয়ে যায় এবং অতিমাত্রায় পয়জন সেবন করায় সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। খবরটা শুনে স্তব্ধ হয়ে যায় কিঞ্জা। তার হাত থেকে ফোনটা পড়ে যায় বিছানার উপর। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। সেই অশ্রু মুছে নিয়ে কিঞ্জা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর দরজা খুলে ছাদের এক পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে বলে ওঠে, শেষমেশ আপনি আপনার শাস্তি পেয়েই গেলেন, তাই না মিস্টার সাজ্জাদ হোসেন? যার জন্য আপনি আপনার সাজানো গোছানো সংসারটাকে তছনছ করে দিয়েছেন, সেই আপনার মৃত্যুর কারণ হলো। পৃথিবীটা কি অদ্ভুত, তাই না? আমরা যার জন্য উন্মাদ হয়ে নিজের সর্বস্ব হারাই, তার জন্যই আমাদের মরতে হয়। আমরা আমাদের মৃত্যুর দূতকে নিজেরাই স্বাগত জানাই। আপনি যদি আমার আর মায়ের সাথে অন্যায় না করতেন, আমার জীবনটা এইভাবে নষ্ট করে না দিতেন, তাহলে হয়তো আমাদের একটা সুখী পরিবার থাকতে পারত। অবশেষে কিছুই হলো না, সবটা এলোমেলো হয়ে গেল। আপনি আপনার শেষ সময়ে আপনার একমাত্র মেয়েকে কাছে পেলেন না, যার জন্য পুরো জগৎ সংসারে আপনি ভিলেন হয়েছিলেন। সেই মানুষটাই আপনাকে মেরে ফেললো। হা হা জীবন, তুমি বড়ই বৈচিত্র্যময়। সকাল সকাল ছাদের এক কোণে ছাউনি দিয়ে রান্নাবান্না করতে বসে গেছে কিঞ্জা। ঝুম বৃষ্টির আওয়াজে গুনগুনিয়ে গান গাইতে গাইতে খিচুড়ি রান্না করছে সে, সাথে বেগুন ভাজা আর আলু ভাজা। গরম গরম খিচুড়ির সাথে এই দুটো ভাজা বেশ জমে, তাই আজকের আয়োজন এগুলোই। মাসখানেক হলো ভার্সিটির ক্যান্টিনে ছোট্ট একটা স্টল দিয়েছে কিঞ্জা। শুরুতে তেমন কেউ না এলেও কয়েকদিনের মাঝে বেশ ভালোই সাড়া পেয়েছে সে। এখন দিনেই প্রায় 2-3 হাজার টাকার খাবার বিক্রি করে সে। যদিও পড়াশোনার সব সামলিয়ে এই কাজ করতে হিমশিম খায় সে, কিন্তু জীবন চালানোর জন্য এইসব মানিয়ে নিয়েই বাঁচতে হবে তাকে। প্রিয় ছাতা হাতে ছাদের উঠে কিঞ্জার কাছে গিয়ে বসে। তারপর খিচুড়ির পাতিলের ঢাকনাটা তুলে বলে ওঠে, দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। আচ্ছা, এর সাথে একটু মরিচ ভর্তা করা যায় না? কিঞ্জা বেগুন ভাজতে ভাজতে জবাব দেয়, বানানো যায় তো, কিন্তু হাতে স্বল্প সময়, আমাকে আবার এইসব গুছিয়ে তৈরি হতে হবে তো। আমি এক কাজ করি, মরিচ পেঁয়াজ এগুলো কেটে ধুয়ে দিই। আচ্ছা দাও, তাহলে আমি চট করে ভর্তাটা বানিয়ে নিতে পারবো। অতঃপর কিঞ্জাকে সাহায্য করতে প্রিয় কাজে লেগে পড়ে। দুইজন মিলে সবকিছু তৈরি করে গুছিয়ে নেয়। এতক্ষণে বৃষ্টির বেগও কমে এসেছে খানিকটা। কিঞ্জা দ্রুত তৈরি হয়ে নিচে নামে। নিচে প্রিয় সবকিছু নিয়ে অপেক্ষা করছিল। কিঞ্জাকে দেখে একটা গাড়ি ডেকে সেখানে বসে পড়ে তারা দুজন। ভার্সিটির সামনে আসতেই রূপন্তী কিঞ্জার সামনে দাঁড়িয়ে বলে, আজ খিচুড়ি রান্না করেছিস না? হুম, এজন্যই আমি বাসা থেকে খেয়ে আসিনি। তোর হাতে রান্না করা খিচুড়ি বেস্ট হয় রে ভাই। কথাটা বলেই একগাল হেসে কিঞ্জার হাত থেকে একটা খাবারের ব্যাগ নিয়ে নেয় রূপন্তী। চল চল, ক্যান্টিনে চল, আজ বৃষ্টির জন্য প্রথম ক্লাস হবে না। সবাই ক্যান্টিনে আর লাইব্রেরিতে বসে আড্ডা দিচ্ছে এই জন্য। আচ্ছা চল। ভার্সিটি এখন ভালোই নাম ডাক হয়েছে কিঞ্জার। তার হাতের রান্নার প্রশংসা তো এখন স্যার ম্যাডামরাও করে। বিষয়টা ভেবে কিঞ্জার বেশ ভালো লাগে। অন্তত কিছু একটা করে তো মানুষের প্রশংসা পাচ্ছে সে। ক্যান্টিনে যেতেই সবাই কিঞ্জার পাশে এসে দাঁড়ায়। কিঞ্জা সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ খিচুড়ি আর তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা এবং মরিচ ভর্তা আছে। যারা যারা খাবে তারা প্রিয় আর রূপন্তীর কাছ থেকে টোকেন নিয়ে নাও।
আমি সিরিয়াল ওয়াইজ তোমাদেরকে খাবার দিচ্ছি। আজ প্রায় 30-35 জনের মতো রান্না করে নিয়ে এসেছে কিঞ্জা। এক এক দিন এক এক রকম খাবার রান্না করে আনে সে। সেই অনুযায়ী খাবারের পরিমাণও কম বেশি হয়। ভাত জাতীয় খাবার দাবার বেশি করে রান্না করতে পারে না কিঞ্জা। অতিরিক্ত ঝামেলা মনে হয় এইসব, তাই কম করেই রান্না করে সে। সবাইকে খাবার পরিবেশন করার পর কিঞ্জা একটা চেয়ার টেনে বসে টেবিলের ওপরে বই রেখে পড়তে শুরু করে। সামনেই দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা, অথচ কিঞ্জার পড়া জমে উঠছে অনেক। তাই যখনই সময় পায় বই নিয়ে বসে পড়ে সে। এদিকে রূপন্তী আর প্রিয় খাবার খেতে খেতে চুপিসারে বলে, আর 2 দিন পর কিঞ্জার জন্মদিন, ফারহানও আসবে সেই দিন। ভাবছি সেই দিন কিঞ্জাকে সারপ্রাইজ দেওয়ার পাশাপাশি ফারহানকেও মনের কথাটা বলে দিব, কেমন হবে? রূপন্তীর কথা শুনে প্রিয় বলে, আইডিয়াটা মন্দ না, 2 বন্ধুকে একসাথে সারপ্রাইজ দেওয়া হবে। হ্যাঁ, আমি একটা রেস্টুরেন্টে দেখে রেখেছি, আজ বিকালে আমি আর তুমি যাব, কেমন? গিয়ে সবকিছু ঠিকঠাক করে আসব, কিছু কেনাকাটাও করতে হবে। আমরা 2জন যে বের হব, তা কিঞ্জাকে কি বলবো? ওকে জানানোর দরকার নেই। ঠিক আছে। সদ্য বিবাহিত দম্পতি যদি সারাক্ষণ আলাদা আলাদা থাকে, তাহলে তাদের সম্পর্কটা দূর থেকেও আন্দাজ করা যায়। ছেলে আর ছেলের বউয়ের মাঝে যে দূরত্ব বেড়েছে, তা বেশ ভালোই আন্দাজ করতে পারছেন রুবি হাওলাদার। এই জন্যই আজ চায়ের কাপে হাতে বিকালে ছেলেকে নিয়ে বসেছেন তিনি। চায়ের কাপে চুমুক দিয়ে রুবি হাওলাদার ছেলেকে জিজ্ঞাসা করেন, কিঞ্জার সাথে বিয়ে দিয়েছিলাম তোমার ভালোর জন্যই। ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের বিষয় ছিল বাবা, কিন্তু তুমি তো তা বুঝলে না। আচ্ছা বেশ, তোমার খুশির জন্য আমরা সবাই মেহেককে মেনে নিলাম। সেও মন্দ নয়, পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবেই সংসার করার চেষ্টা করছে সে। কিন্তু তোমার সমস্যাটা কোথায়? মেহেকের সাথে তোমার সম্পর্ক স্বাভাবিক নেই, সেটা আমরা সবাই কম বেশি বুঝতে পারছি। এর কারণ কি? তুমি নিজেই তো ওকে ভালোবেসে বিয়ে করেছো। মুনতাসির উদাস মনে বাইরের দিকটায় তাকিয়ে উত্তর দেয়, আমি জানি না আমার আসলে কি হয়েছে মা, কিন্তু মেহেকের সাথে আমি এই কয়দিন থেকে আমার মনে হচ্ছে আমরা 2জন একে অপরের জন্য পারফেক্ট নই। বিয়ের পর এইসব মনে হওয়ার কারণটা হয়তো কিঞ্জা। কিঞ্জা? ও কি করেছে? ডিভোর্সের সময় আমি ভেবেছিলাম ও আমাকে ছাড়া অসহায়, ওর প্রতি তখন আমার মায়া হতো। তবে ওর মতো সাদামাটা কেউ আমার সাথে যায় না, এই ভেবে আর পেছনে ফিরে তাকাইনি আমি। কিন্তু এখন ওকে দেখে মনে হয় আমি ওর মতো একজনকেই নিজের জীবনে চাই। ওকে ডিভোর্স দিয়ে আমি হয়তো জীবনের সবচেয়ে বড় ভুল করেছি মা। এখন আমি কি করব বলো তো? আমি মেহেককে নিয়ে সুখী নেই। আমার মনে হয় আমার সুখ কিঞ্জার মাঝেই আছে। মা, তোমার কাছে একটা জিনিস চাইবো। ছেলের কথা শুনে রুবি হাওলাদার বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছেন ছেলের দিকে। এই ছেলেটা যে তারই ছেলে, এটা ভেবে অবাক হচ্ছেন তিনি। অনেক কিছু তো দিলাম, আর কি চাই? মুনতাসির মায়ের পায়ের কাছে বসে অসহায় কণ্ঠে বলে, আমার কাছে কিঞ্জাকে ফিরিয়ে দেবে মা? কথাটা শুনে ছেলের গালে ঠাটিয়ে একটা চড় বসিয়ে দেন রুবি হাওলাদার। কণ্ঠে একরাশ বিরক্তি এনে বলে, জীবনটাকে কি ছেলে খেলা পেয়েছো? আজ ওকে ভালো লাগছে না তাই ছেড়ে দিলাম, কাল আবার অন্য কাউকে ভালো লাগছে না বলে ফিরিয়ে আনলাম, এই 2টা মেয়ের জীবন নষ্ট করে। এখন তুমি বলছো তুমি কিঞ্জাকে ভালোবাসো? ভালোবাসা কি সেটা তুমি আদৌ বোঝো? মায়ের কথায় মাথা নিচু করে নেয় মুনতাসির। সে আরো কিছু বলবে তার আগেই ঝনঝন শব্দে পেছনে ঘুরে তাকায় মুনতাসির। সামনেই মেহেক দাঁড়িয়ে আছে, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আর তার পায়ের কাছে পড়ে আছে এক থালা আলুর বড়া। শাশুড়ি মা আর স্বামীর জন্য ভালোবেসে আলুর বড়া ভেজে নিয়ে এসেছিল মেহেক, কিন্তু এসে যে এমন কিছু শুনতে হবে তা তার কল্পনার বাইরে ছিল। বিয়ে মাত্র 3 মাস পেরিয়েছে, এরই মাঝে সে যেন সব হারিয়ে শূন্যের পথে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকাটাও এখন তার জন্য কঠিন হয়ে পড়েছে। এত মানসিক চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় মেহেক। মুনতাসির দ্রুত পায়ে হেঁটে মেহেকের কাছে এসে তাকে ডাকলেও সে কোনো সাড়া দেয় না।
অগত্যা মেহেককে কোলে তুলে নিয়ে ঘরে চলে যায় মুনতাসির। পেছনে পেছনে রুবি হাওলাদারও ছুটে যান। চোখে মুখে পানির ঝাপটা দেওয়ার পর চোখ মেলে তাকায় মেহেক। চোখ মেলে তাকিয়ে নিজের সামনে মুনতাসিরকে দেখে বসে থাকতে দেখে সে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বিয়ে করার আগে বিবাহিত ছিলে? মুনতাসির কোনো জবাব দেয় না। মেহেক আবারও কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করে, কিঞ্জা তোমার প্রথম স্ত্রী? এবারও কোনো উত্তর দেয় না মুনতাসির। মেহেক রাগে দুঃখে দিকশিন্ন হয়ে বিছানা থেকে উঠে বসে মুনতাসিরকে থাপ্পড় মেরে প্রশ্ন করে, তুমি আমাকে এইভাবে ঠকালে কেন? উত্তর দাও। না, মুনতাসিরের কোনো প্রশ্নেরই কোনো উত্তর দেয় না। রুবি হাওলাদার মেহেককে শান্ত করার জন্য কিছু বলতে গেলে মেহেক তাকে থামিয়ে দিয়ে বলে, মা, আপনি একটু বাইরে যান প্লিজ, আমার আপনার ছেলের সাথে ব্যক্তিগত কথা আছে। মেহেকের এমন কঠিন রূপ দেখে আর কিছু বলার সাহস পান না রুবি হাওলাদার। নীরবে ঘর ছেড়ে চলে যান। তিনি ঘর থেকে চলে যেতেই মেহেক ঘরের দরজা লাগিয়ে মুনতাসিরের কাছে এসে তার শার্টের কলারটা শক্ত করে আঁকড়ে ধরে বলে, তোমাকে ভালোবেসে আমি নিজেকে বিলিয়ে দিয়েছি, তোমার অস্তিত্বের সাথে পুরোপুরি মিশে গিয়েছি আমি। আমি জানতাম তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আজ জানতে পারছি তুমি আমাকে না, কিঞ্জাকে ভালোবাসো। তাহলে আমার সাথে ভালোবাসার নাটক করলে কেন? আমি তো এমনিতেই ভেঙে চুরে ছিলাম। আমাকে একেবারে শেষ করে দিলে কেন মুনতাসির? আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না। আমি নিজের থেকেও বেশি তোমাকে ভালোবেসেছি। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম। এমনকি তুমি আমাকে মরতে বললে আমি হাসি মুখে সেটাও মেনে নিতাম। কিন্তু এতটা রূঢ় বাস্তবতা আমি কিভাবে মেনে নিব? আমি যাকে ভালোবাসি সে আমাকে না, অন্য আরেকজনকে ভালোবাসে। সে কে? সে আমার স্বামীর প্রাক্তন স্ত্রী। তার মানে আমি তোমার জীবনে প্রথম নারী নই? তোমার প্রথম স্ত্রীও আমি নই। আরে, আমি তো সব দিক থেকে একেবারে ঠকে গেলাম। এই শূন্য জীবন নিয়ে আমি বেঁচে থাকবো কি করে? মুনতাসির মেহেকের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলে, শান্ত হও মেহেক, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। মেহেক মুনতাসিরের হাতটা সরিয়ে চিৎকার করে বলে ওঠে, কি বোঝাবে তুমি আমাকে? এটাই বোঝাবে যে ভালোবাসা বদলায়, নাকি এটা বোঝাবে যে তুমি কখনো আমাকে ভালোই বাসনি? দেখো, তোমার প্রতি আমার ভালো লাগা কাজ করে, এটা আমি অস্বীকার করছি না। তাছাড়া একটা সময় আমিও ভাবতাম আমি তোমাকে ভালোবাসি। আমি নিজেও বুঝতে পারিনি আমি তোমাকে নয়, কিঞ্জাকে ভালোবাসি। আমি মানছি আমার এইসব বুঝতে বড্ড বেশি দেরি হয়ে গিয়েছে, কিন্তু এর জন্য সত্যিটা তো আর মিথ্যা হয়ে যাবে না, তাই না? মুনতাসিরের কথায় মেহেক মুনতাসিরের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলে, ছেলেরা সবাই এক। 5 বছর বয়সে বাবার বন্ধুর ছেলের দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলাম আমি। বিষয়টা পরিবারের সবাই জানার পর পুলিশ কেস করা হয়েছিল। কিন্তু বিত্তবান বাবার একমাত্র ছেলে, তার উপরে বয়স 17, অর্থাৎ সে মাইনর। তাই ছেলেটার কোনো শাস্তি হয়নি। আমার সাথে এই ঘটনাটা ঘটার পর আমি খুব বাজেভাবে ভেঙে পড়েছিলাম। ওইটুকু বয়সে এত কিছু তো বুঝতাম না। শুধু এতটুকু বুঝতাম ওই স্পর্শগুলো ভালো ছিল না। আমি ভয়ে রাতে ঘুমাতে পারতাম না, মাঝরাতে চিৎকার করে কাঁদতাম। আমার এমন অবস্থা দেখে বাবা মা সিদ্ধান্ত নেয় আমাকে ফুপির কাছে পাঠিয়ে দেবে। অতঃপর আমি চলে যাই বিদেশে। সেখানে পড়াশোনা শেষ করেছি। আর সেখানেই আমার মুনতাসিরের সাথে পরিচয় হয়েছিল। ভাঙাচোরা আমি নতুন করে বাঁচার আশা পেয়েছিলাম ওকে ভালোবেসে। কিন্তু কি হলো? আমি আবারও ভেঙে গেলাম। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে মেহেক। সকাল সকাল কিঞ্জাকে ডেকে পাঠিয়েছিল সে শাশুড়ি মায়ের সাহায্যে। কিঞ্জা একা না এসে রূপন্তীকে সাথে নিয়ে এসেছে। ফারহানও মাত্রই খুলনা থেকে ফিরেছে। আর তখনই বাড়ির সবাইকে ডেকে পাঠায় মেহেক। তারপর সবার সামনেই নিজের জীবনের সবচেয়ে বাজে সত্যটা প্রকাশ করে। কিঞ্জা এক পা দুপা করে এগিয়ে আসে মেহেকের দিকে। মেহেকের সামনে হাঁটু গেড়ে বসে তার কাঁধে হাত রেখে বলে, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই, তবুও বলবো, এভাবে ভেঙে পড়বেন না। মেহেক কান্না থামিয়ে কঠিন দৃষ্টিতে কিঞ্জার দিকে তাকিয়ে প্রশ্ন করে,
তুমিও তো আমাকে ঠকিয়েছো। কিঞ্জা কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, মানে? মেহেক আর কোনো কথা না বলে সজোরে কিঞ্জার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কিঞ্জা নিজেকে সামলাতে না পেরে পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে যায়। মুনতাসির দৌড়ে কিঞ্জার কাছে এসে তাকে ধরে মেহেকের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার? তুমি ওর গায়ে হাত তুললে কোন সাহসে, হ্যাঁ? মেহেক তাচ্ছিল্যের হাসি হেসে বলে, প্রাক্তন বউকে মারলাম বলে কষ্ট হচ্ছে? মারলাম ওকে, আর কষ্ট হচ্ছে তোমার? বাহ, কি ভালোবাসা! তা কিঞ্জা, এটাকে কি বলে জানো তো? পরকীয়া, রাইট? ডিভোর্সের পরেও প্রাক্তন স্বামীর সাথে সম্পর্ক রাখা তো পরকীয়াই বলে, তাই না? মেহেকের বলা কথাগুলো শুনে কিঞ্জার চোখ জোড়া লাল বর্ণ ধারণ করে মুহূর্তের মাঝেই। তার চেহারায় কাঠিন্যতা দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে গিয়েছে। শান্ত মানুষ রাগলে সেই রাগ কতটা ভয়ানক হয় তা বোধহয় দেখতে চলেছে আজ সবাই। কিঞ্জা মুনতাসিরের হাত সরিয়ে একা একাই উঠে দাঁড়ায়। তারপর চোখের পানি মুছে নিয়ে বলে, পরকীয়া? হ্যাঁ, পরকীয়া তো করাই হয়েছে, তবে সেটা আমি করিনি। পরকীয়া করেছেন আপনি। হ্যাঁ, আপনি তো বিবাহিত পুরুষের সাথে প্রেম করেছেন, একসাথে থেকেছেন, একই বিছানায় রাত কাটিয়েছেন। তাহলে পরকীয়া শব্দটা আপনার সাথে যায়, আমার সাথে নয়। কিঞ্জা! মেহেকের চিৎকারের আওয়াজে বিরক্ত হয়ে কিঞ্জা আঙ্গুল উঠিয়ে বলে, উহুম, একদম চিৎকার করবেন না। সত্য কথা এত গায়ে লাগে কেন? আপনি আমার গায়ে বিনা কারণে হাত তুলেছেন। আমি চাইলে এর জবাবে আপনার গালে একটা নয় একাধিকটা থাপ্পড়ের দাগ বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। কি বলুন তো? আপনার জীবনে একটা খারাপ অতীত আছে, আর আমার জীবনে অসংখ্য খারাপ অতীত আছে। সবকিছুর পরেও আমি কারোর সাথে অবৈধ সম্পর্কে গিয়ে বিছানা অবধি চলে যাইনি। হ্যাঁ, আমি মানছি বিদেশে এইসব স্বাভাবিক বিষয়, কিন্তু আপনারা দুজনেই তো বাংলাদেশের বাসিন্দা, তার উপরে মুসলিম। আমাদের ধর্মে তো এইসব পাপ। ও, আপনি পাপও করবেন আবার পুণ্যও চাইবেন? মগের মুল্লুক নাকি? যার সাথে সম্পর্কে জড়ালেন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো খোঁজ নেননি আপনি। সেই ভুলটা একান্তই আপনার। 13 বছরের সংসার জীবনে আমরা 1 মিনিটের জন্যও কাছাকাছি আসিনি, আর আপনি 13 দিনেই বিছানায় পৌঁছে গেলেন। তারপরেও গলা উঁচিয়ে বলছেন আমি পরকীয়া করি। আরে, আগে নিজের চরিত্র দেখুন, তারপর তো অন্যের চরিত্রে আঙ্গুল তুলবেন। আর বাকি রইল আপনার স্বামীর কথা। এমন চরিত্রহীন পুরুষের দিকে কিঞ্জা ফিরেও তাকায় না। যে যেমন, তার ভাগ্যে তেমন জীবন সঙ্গী জুটেছে। একদম পারফেক্ট ম্যাচ। কথাগুলো বলে কিঞ্জা মুনতাসিরের দিকে তাকায়। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে হালকা হেসে বলে, আজ আপনার জন্য বাইরের একটা মেয়েও আমার গায়ে হাত তুলল। আচ্ছা, একটা মানুষকে ঠিক কতখানি ঘৃণা করা যায় বলুন তো? আমি না ঘৃণা করতে করতে না ক্লান্ত হয়ে গিয়েছি। আর কতখানি ঘৃণা করলে আপনার মুখ আর আমাকে কখনো দেখতে হবে না, বলতে পারেন? মুনতাসির অসহায় চোখে কিঞ্জার দিকে তাকিয়ে বলে, তোমাকে দেওয়া সকল কষ্ট আমি ফিরে পেয়েছি কিঞ্জা। কিঞ্জা আর কথা বাড়ায় না, চুপচাপ বাইরে চলে যায়। রূপন্তী যাওয়ার আগে মেহেককে উদ্দেশ্য করে বলে, আপনি ওর গায়ে হাত তুলে ভুল করেছেন আপু। সমস্যা আপনার ঘরে, অন্যের ঘরে আগুন জ্বালিয়ে লাভ আছে? পারলে নিজের ঘরের মানুষটাকে সামলান, অন্তত সংসারটা তো বাঁচবে। কথাটা বলে রূপন্তী ফারহানের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বিদায় নিয়ে চলে যায়। কিঞ্জা বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মাথাটা নিচের দিকে ঝোঁকানো। রূপন্তী কিঞ্জা বলে ডাকতেই রাস্তার মাঝে তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে সে। রূপন্তী কিঞ্জাকে ধরে তাকে শান্ত করার চেষ্টা করতে করতে বলে, অন্যের জন্য নিজেকে আর কষ্ট দিস না বাবুই পাখি। তোর এই কান্না মাখা চোখ আমার আর ভালো লাগে না। শান্ত হ প্লিজ। আর কত সহ্য করব আমি, বলতে পারিস? এই সহ্য করার দিন শেষ হবে কবে? আল্লাহ একদিন তোকে অনেক সুখ দিবে দেখিস। আর কবে? আমি মরে যাওয়ার পর? ধুর বোকামে, এসব বলতে হয় না। আর একটু সবুর কর, দ্রুতই তোর জীবনে অনাবিল শান্তি আসবে ইনশাআল্লাহ।
কিঞ্জা দাঁতে কাঁদতে কাঁদতে অসহায় হয়ে রাস্তার ধারেই বসে পড়ে। দূর থেকে ফারহানকে এগিয়ে আসতেই রূপন্তী বলে, তুমি এখানে এলে কেন? আমার বন্ধুটা এখানে বসে কাঁদছে, আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখবো? তাছাড়া আর কি করব বলো? আর কি করার আছে তোমার? এতদিন তো শুধু সার্কাস দেখেই এলে। কিঞ্জার হয়ে কখনো কোনো কথা বলতে পেরেছো তুমি? এখন তুমি আমার সাথে ঝগড়া করবে? আগে মেয়েটাকে সামলাই আমরা, তারপর না হয় ঝগড়া করো। কিঞ্জা শান্ত স্বরে বলে ওঠে, কারোরই সামলাতে হবে না আমাকে, আমি নিজেই নিজেকে সামলে নিতে পারবো। কথাটা বলে উঠে দাঁড়ায় কিঞ্জা, অতঃপর রূপন্তীর দিকে তাকিয়ে বলে, আমার পেছন পেছন আসিস না, আমাকে একটু একা থাকতে দে। রূপন্তী নির্বাক দৃষ্টিতে কিঞ্জার যাওয়ার পানে তাকিয়ে থাকে। কি বা করবে সে? তার তো করার মতো কিছুই নেই এখন। কিঞ্জা যে তাকে যেতে বারণ করলো, তবে রূপন্তী মাঝে মাঝে ভাবে, ইস, আমি যদি তোর সব দুঃখ দূর করে দিতে পারতাম, তাহলে বোধহয় আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না রে কিঞ্জা, কেউ না। আজ ভার্সিটিতে যাইনি কিঞ্জা, রাত থেকেই শরীরটা কেমন যেন খারাপ লাগছিল। এর মাঝেই জ্বর মহাশয় এসে হাজির হয়েছে। জ্বর এলে কিঞ্জা স্বভাবতই বিছানা ছেড়ে সতেজ হয়ে উঠতে পারে না, কারণ এই সময়ে তার পুরো শরীর ব্যথা করে। একটু নড়াচড়া করলেই যেন ব্যথায় কুঁকড়ে ওঠে মেয়েটা। আজও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে কিঞ্জাকে একবারও নিচে যেতে না দেখে প্রিয় নিজেই উপরে চলে এসেছে। এসেই কিঞ্জাকে বেহুশ অবস্থায় শুয়ে থাকতে দেখে প্রিয় তড়িঘড়ি করে তার কাছে এগিয়ে যায়। কিঞ্জা, কি হয়েছে তোমার? কথাটা বলে কিঞ্জার হাতের ওপরে হাত রাখতেই চমকে ওঠে প্রিয়। মেয়েটার পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। প্রিয় বিচলিত কণ্ঠে বলে ওঠে, কখন থেকে জ্বর? আমাকে একটাবার কল করে ডাকতে পারতে না? জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তোমার? দাঁড়াও, আমি তোমার জন্য জলপট্টির ব্যবস্থা করছি। কিঞ্জার ঘরটা বেশ ছোট। একটা ছোট চৌকি, পড়ার টেবিল, ছোট্ট একটা ওয়ার্ড্রপ আর একটা সেলফ, তাছাড়া আর কিছুই নেই। তবে ঘরটাকে কিঞ্জা যথাসম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করে সব সময়। একা একা সবকিছু সামলায় তো, মাঝে মধ্যে সব দিকে সামলাতে সামলাতে হিমশিম খেতে হয় তাকে। তবুও নিজের ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখতে সে ভোলে না। প্রিয় হাতের কাছেই তার প্রয়োজনীয় জিনিস সব কিছুই পেয়ে যায়, সাথে একটা মেডিসিনের বাক্সও পায়। সেখান থেকে জ্বর মাপার যন্ত্রটা নিয়ে প্রিয় কিঞ্জার জ্বর মেপে দেখে 103 জ্বর বাঁধিয়ে বসে আছে কিঞ্জা। না, তাকে আর এইভাবে ফেলে রাখা যাবে না। তাই প্রিয় কিঞ্জার কাছে থেকেই মাকে কল করে জানায়, মা, কিঞ্জার জ্বর এসেছে, বেচারি বিছানা ছেড়ে উঠতেই পারছে না, তুমি ওর জন্য একটু গরম খাবার নিয়ে এসো তো। ওপাশ থেকে মা উত্তর দেয়, সে কি, গতকালই তো মেয়েটা ভালো ছিল। আচ্ছা, তুই ওর কাছে থাক, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি। তারপর মোবাইলটা টেবিলের ওপরে রেখে প্রিয় একটা বাটিতে পানি নিয়ে নিজের পকেট থেকে সাধের রুমালটা বের করে সেই রুমাল দিয়েই জলপট্টি দিতে শুরু করে। কিঞ্জা সবকিছু অনুভব করে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না। তার মাঝে কথা বলার মতো শক্তিটুকুও নেই। প্রিয় জলপট্টি দিতে দিতে জিজ্ঞাসা করে, খুব বেশি কষ্ট হচ্ছে? কিঞ্জা চোখের পাতা নাড়িয়ে বলে ওঠে, হুম। প্রিয় কিঞ্জার ইশারা বুঝতে পেরে আশ্বাস ভরা কণ্ঠে বলে, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। খানিকক্ষণ বাদে প্রিয়র মা কিঞ্জার জন্য গরম গরম ভাত আর তরকারি নিয়ে আসে। বলেন, প্রিয়, তুই ওকে আধশোড়া করে বসিয়ে দে, আমি মেয়েটাকে খাইয়ে দেই। প্রিয় খুব যত্ন সহকারে কিঞ্জাকে তুলে বসায়, তারপর নিজে সরে গিয়ে মাকে বসার জায়গা করে দেয়। নাইবা খানম পরম যত্নে কিঞ্জাকে নিজের হাতে তুলে খাইয়ে দেয়। কিঞ্জার খেতে ইচ্ছে না করলেও মায়ের হাতের ছোঁয়া পেয়ে সেই খাবারকে অগ্রাহ্য করতে পারে না। তাই কষ্ট হলেও চুপচাপ খাবারটুকু খেয়ে নেয়। খাওয়া শেষে প্রিয় তার দিকে ঔষধ এগিয়ে দেয়, সেটাও সে ভালো মেয়ের মতো করে খেয়ে নেয়। তারপর পুনরায় শুয়ে পড়ে। বেশিক্ষণ বসে থাকতে পারছে না সে। প্রিয় সেটা বুঝতে পেরে বলে ওঠে, তুমি শুয়ে থাকো, পারলে ঘুমানোর চেষ্টা করো, আমি এখনই আসছি। মা, তুমি চলে যাও। তুই কতক্ষণ থাকবি? ভার্সিটিতে যাবি না? তুই ভার্সিটিতে যা, আমি আছি ওর পাশে। না মা, আজ আর ভার্সিটিতে যাব না আমি,
আমিই থাকবো ওর পাশে। তুমি নিচে যাও, ডেলিভারির জিনিসগুলো তৈরি করতে হবে তো নাকি? একা হাতে আর কত দিক সামলাবে তুমি? কথাটা ভুল বলেনি প্রিয়। তার ছেলের কথা মতো নিচে চলে যান নাইবা খানম। প্রিয় কিঞ্জার ঘরে বসে নিজের পছন্দের একটা বই পড়তে শুরু করে, পাশাপাশি একটু পর পর কিঞ্জার দিকে তাকিয়ে দেখে। এভাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। দুপুরের দিকে কিঞ্জা একটু সুস্থ অনুভব করলে নাইবা খানম তাকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিঞ্জার এই মুহূর্তে গোসল করা প্রয়োজন। এই জন্যই মূলত তিনি রান্না বান্না শেষে কিঞ্জার কাছে চলে এসেছেন। প্রিয় গিয়েছে মসজিদে। এই সুযোগে মেয়েটাকে গোসল করিয়ে আনেন তিনি। গোসল করার পর কিঞ্জা নাইবা খানমের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলে, এখন একটু ভালো লাগছে আন্টি, ধন্যবাদ তোমাকে। নাইবা খানম হেসে উত্তর দেন, ধুর পাগলি মেয়ে, এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? মা মেয়ের খেয়াল রাখছে, তাতে আবার ধন্যবাদ দিতে হয়? জানো আন্টি, তোমার কাছে থাকলে মনে হয় আমি যেন মায়ের কাছাকাছি আছি। তোমার গায়ে না মা মা গন্ধ আছে। প্রিয় আমাকে অনেক কিছু দিয়েছে, সবচেয়ে বেশি মূল্যবান যা দিয়েছে তা হলো তুমি। কথাগুলো বলতে বলতে কিঞ্জার গলা ভারী হয়ে আসে। নাইবা খানম কিঞ্জার চোখের পানি মুছে দিয়ে বলেন, তুই তো আমারই মেয়ে। তা সারা জীবন মেয়ে হয়ে থাকবি নাকি আমার সাথে? হ্যাঁ, সেটা কিভাবে? কিভাবে আবার আমার ছেলের বউ হয়ে? কথাটা শোনার জন্য কিঞ্জা বোধহয় একদমই প্রস্তুত ছিল না। সে চকিত নয়নে নাইবা খানমের দিকে তাকায়। তার এমন দৃষ্টি দেখে তিনি হেসে বলেন, অবাক হচ্ছিস কেন? তোদের দুজনকে একসাথে ভারী মিষ্টি লাগে জানিস। আমার তো তোকে আমার ছেলের বউ হিসেবে দারুণ লাগে। এখন তোরা দুজন রাজি থাকলে আমি মরার আগে তোদের 4 হাত এক করে দিতে পারি। কিঞ্জা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। প্রিয়কে তো সে তেমন নজরে কখনো দেখেইনি। কিঞ্জাকে এমন নিশ্চুপ থাকতে দেখে নাইবা খানম বলেন, আচ্ছা থাক, এখনই কিছু বলতে হবে না তোকে, তুই সময় নে। বিয়ের বিষয় তো, এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোর জন্য খাবার আনছি, চটজলদি খেয়ে নিয়ে বিশ্রাম নে তুই। কথাগুলো বলে নাইবা খানম নিচে চলে যান। কিঞ্জা একা একা বসে ভাবতে শুরু করে, আজ আন্টি এই সব বলল? এর আগে রূপন্তীও বেশ কয়েকবার বলেছে যেন আমি প্রিয়কে নিয়ে ভাবি। আশেপাশের অনেকেই ভাবে আমরা দুজন হয়তো সম্পর্কে আছি, কিন্তু আমি তো এইসব নিয়ে কখনো ভাবিনি, কিংবা প্রিয় সেই নজরেও দেখেনি। তাহলে আন্টির কথায় আমি এত লজ্জা কেন পেলাম? তার ভাবনার মাঝেই নাইবা খানম কিঞ্জাকে খাবার দিয়ে যান। কিঞ্জা খাবার খেয়ে চুপচাপ শুয়ে পড়ে। জ্বর খানিকটা কমলেও মাথা ব্যথা একটুও কমেনি। তাই সে চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। এর মাঝে অবশ্য প্রিয় একবার কিঞ্জাকে এসে দেখে গিয়েছে। সে বিশ্রাম নিচ্ছে বলে আর বিরক্ত করেনি প্রিয়। চুপচাপ নিচে চলে গিয়েছে। বিকাল প্রায় 5টা নাগাদ কিঞ্জার ঘুম ভাঙে। কিন্তু ঘুম ভাঙার পর চোখ মেলে তাকিয়ে কিঞ্জা যা দেখে তা দেখে রীতিমতো ভূত দেখার মতো করে চমকে ওঠে সে। চকিত কণ্ঠেই বলে ওঠে, আপনি এখানে? মুনতাসির নীরবে বসেছিল কিঞ্জার পাশে। কিছুক্ষণ আগেই এসেছে সে। প্রিয় বাড়িতে নেই। নাইবা খানম মুনতাসিরকে দেখে সে এখানে কেন এসেছে জিজ্ঞাসা করলে সে বলছে, কিঞ্জা তার খালাতো বোন হয়, তার সাথেই দেখা করতে এসেছে সে। এই কথা শুনে তিনি আর মুনতাসিরকে কিছুই বলেননি। কিঞ্জাকে অস্থির হতে দেখে মুনতাসির বলে ওঠে, কিঞ্জা শান্ত হও প্লিজ। আমি এখানে তোমাকে বিরক্ত করতে আসিনি, কিছু কথা বলেই আমি চলে যাব। কিঞ্জা দুই হাতে মাথা ধরার দুই পাশে চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে করতে বলে, আপনি এখানকার ঠিকানা পেলেন কিভাবে? অনেক কষ্টে তোমার এই ঠিকানাটা জোগাড় করেছি আমি। ফারহানের কাছে অনেক অনুরোধ করে তারপর ঠিকানা পেয়েছি। কিঞ্জা তার লাল চোখ থেকে জোড়া মুনতাসিরের দিকে স্থির রেখে জিজ্ঞাসা করে, কেন এসেছেন আপনি এখানে? মুনতাসির ইতস্ত বোধ করতে করতে উত্তর দেয়, আমার তোমাকে কিছু বলার আছে কিঞ্জা। কিঞ্জা তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, ও, আরো অপমান করা বাকি আছে তাহলে? বিশ্বাস করো কিঞ্জা, আমি আজ এখানে তোমাকে অপমান করতে আসিনি। তাহলে কেন এসেছেন? আপনার সাথে তো আমার কোনো কথাই থাকতে পারে না। কে বলেছে আমাদের মাঝে আর কোনো কথা নেই?
আমার তো তোমাকে অনেক কিছুই বলার আছে। মুনতাসির ভাই, আপনার বিয়ে হয়েছে সবে মাত্র 4 মাস হলো। আপনি আপনার স্ত্রীর দিকে নজর দিন। মেয়েটা অনেক ভালোবাসে সত্যি আপনাকে। ভালোবাসার কদর করতে শিখুন। মুনতাসির কিঞ্জার দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ভালোবাসো না? মুনতাসিরের এমন প্রশ্নে কিঞ্জা চুপ হয়ে যায়। তার শ্বাস নেওয়ার গতি বেড়ে যায় মুহূর্তের মাঝেই। মুনতাসির পুনরায় জিজ্ঞাসা করে, কি হলো বলো, তুমি আমাকে ভালোবাসো না? কিঞ্জা মুনতাসিরের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিয়ে উত্তর দেয়, না, আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি কিঞ্জা। হয়তো অনেক আগেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেই ভালোবাসাকে উপলব্ধি করতে আমার দেরি হয়ে গিয়েছে। কিঞ্জা এবার বিরক্ত হয়ে বলে, এইসব আজাইরা কথা বন্ধ করুন প্লিজ। আপনি বিবাহিত, আপনার মুখে এসব কথা মানায় না। আর কাকে ভালোবাসার কথা বলছেন আপনি? আমাকে? আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না। সেখানে ভালোবাসা এলো কোথা থেকে? আসলে কি জানেন, আপনি আমাকে ভালোবাসেন না। আপনি আমাকে পেতে চাইছেন কারণ আপনি ভেবেছিলেন আমাকে ছাড়া আপনি ভালো থাকতে পারবেন না, আর আপনাকে ছাড়া আমিও ভালো থাকতে পারবো না এটাই ভেবেছিলেন। কিন্তু হয়েছে তার উল্টোটা। তাই আপনার মেল ইগোটা হার্ট হয়েছে। আপনি এটা মেনে নিতেই পারছেন না যে আমি আপনাকে ছাড়া ভালো থাকতে পারি। এই জন্য আপনার এত সব পাগলামি। পাগলামি না করে নিজের বইয়ের কাছে ফিরে যান। নিজের মাঝে যত দ্রুত ভুল বোঝাবুঝি আছে তা মিটিয়ে নিন। সুখের সংসার করুন দুজন মিলে। মুনতাসির কিঞ্জার কাছে এসে 2 হাত আঁকড়ে ধরে অনুনয়ের স্বরে বলে, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। আমার ভালোবাসা মিথ্যা নয়। কিঞ্জা মুনতাসিরের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে বলে ওঠে, 13 বছর আমাদের মাঝে বৈবাহিক সম্পর্ক ছিল। কই, তখন তো আপনার এসব মনে হয়নি। বরং আপনি আমার কথা না ভেবে দিব্যি অন্য আরেকজনের সাথে সম্পর্কে ছিলেন। তাকে বিয়ে করার জন্য আমার কাছ থেকে ডিভোর্স পেপারে সই পর্যন্ত করিয়ে নিয়েছেন। আমাকে যখন তখন অপমান করেছেন। আমার প্রতি আপনার কখনো ভালোবাসা ছিলই না, যা ছিল রাগ, বিতৃষ্ণা, বিরক্তি। মুনতাসির আরো কিছু বলতে যাবে তার আগেই সেখানে উপস্থিত হয় মেহেক। মেহেককে দেখে দুজনেই বেশ অবাক হয়। মুনতাসির মেহেককে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মেহেক মুনতাসিরের দিকে এগিয়ে এসে উত্তর দেয়, তোমার পেছনে পেছনে চলে এসেছি এত দূর। ভালোই হলো চলে এসেছি, নয়তো আমি বুঝতেই পারতাম না আমি বিনা দোষে কিঞ্জাকে অপমান করেছি। আসলে ওর তো কোনো দোষ নেই। সব দোষ তো আমার স্বামী নামক মানুষটার। আমার স্বামীর ভালোবাসা ক্ষণে ক্ষণে বদলায়। সে কখন যে কাকে ভালোবেসে ফেলে তা হয়তো সে নিজেও জানে না। কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি, তুমি আসলে কাউকে ভালোই বাসতে পারো না। তুমি না আমাকে ভালোবেসেছো, আর না কিঞ্জাকে ভালোবাসো। ভালোবাসা কি তুমি তো সেটাই জানো না। মাঝখান থেকে তোমাকে ভালোবেসে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আমি কিঞ্জাকে আঘাত করে ফেলেছি। কথাটা বলতে বলতে মেহেক কিঞ্জার দিকে এগিয়ে যায়। কিঞ্জার পাশে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে ওঠে, আমাকে মাফ করে দিও কিঞ্জা। আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে আজে বাজে কথা বলেছি। আমার এসব করা একদম উচিত হয়নি। আসলে সব হারিয়ে একজনকে আঁকড়ে ধরেই বাঁচতে চেয়েছিলাম তো। সেই একজনই যখন হারিয়ে যেতে চায় তখন মাথা ঠিক থাকে না। আমি আজ এখানে এসে বুঝতে পারলাম দোষ তো আমার মানুষটার মাঝে। তোমার এখানে কোনো দোষ নেই। অহেতুক আমি তোমার উপরে রাগ করেছি। পারলে আমাকে মাফ করে দিও। কিঞ্জা মেহেকের অবস্থা বুঝতে পেরে বলে ওঠে, আমারও আসলে গতকালকে আপনাকে এইগুলো কথা বলা ঠিক হয়নি। আপনি আপনার জায়গায় হয়তো ঠিক, আবার আমি আমার জায়গায় ঠিক। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট তো আপনি পেয়েছেন। আপনার প্রতি আমার কোনো রাগ, ক্ষোভ কিচ্ছু নেই। আমি আপনাকে মাফ করে দিয়েছি এবং আমার ব্যবহারের জন্য আমি মাফ চাইছি। আমি সত্যি লজ্জিত। তুমি মাপ চাইছো কেন? তুমি তো ভুল কিছু বলনি। আমি তো সত্যি সত্যি তোমার সংসার ভেঙেছি, হোক সেটা অজান্তে। তবে ভুল তো ভুলই, তাই না? আর তাই বোধহয় আমার সংসারটা টিকলো না। টিকবে না কেন? অতীতে যা হয়েছে সেই সব ভুলে যান। নিজের মানুষটাকে এবার নিজের কাছে আটকে রাখতে শিখুন।
মুনতাসির এদের দুজনের কথা শুনে বিরক্ত হয়ে বলে, তোমাদের নাটক বন্ধ করো। আমি মেহেকের সাথে সংসার করব না। সংসার যদি করতেই হয় তাহলে আমি কিঞ্জার সাথেই সংসার করব। কিঞ্জা মুনতাসিরের এহেন কথায় হেসে বলে, কিঞ্জা এক ভুল একবারই করে। মুনতাসির ভাই, যার দিক থেকে আমি একবার মুখ ফিরিয়ে নিয়েছি তার দিকে আমি আর কখনো ফিরে তাকাবো না। তাই এইসব আকাশ কুসুম কল্পনা না করে নিজের সংসারে মন দিন, তাতেই বরং আপনার মঙ্গল। কিঞ্জা তুমি একটাবার আমার কথা বোঝার চেষ্টা করো প্লিজ। মেহেক মুনতাসিরের হাত ধরে ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য বলে ওঠে, তুমি আমার সাথে বাড়িতে চলো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। মুনতাসির যেতে না চাইলেও মেহেক এক প্রকার জোর করেই তাকে নিয়ে বেরিয়ে যায়। সেই মুহূর্তে প্রিয় মানুষটা সেখানে চলে আসে। মেহেক আর মুনতাসিরকে চলে যেতে দেখে কিঞ্জাকে উদ্দেশ্য করে বলে, ওরা এসেছিল কেন এখানে? আর একটু আগে এলেই ফ্রিতে সার্কাস দেখতে পেতে তুমি। মানে মানে নাটক করতে এসেছিল? কিসের নাটক? সেসব বাদ দাও, তোমার হাতে কি? প্রিয় হাতের প্যাকেটটা টেবিলের উপরে রেখে বলে, তোমার জন্য কিছু ফল নিয়ে এলাম। এসব আবার আনতে গেলে কেন তুমি? তোমার এখন পুষ্টি দরকার, বেশি কথা না বলে এগুলো খাবে। কিঞ্জা প্রিয়র দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা বাবা, খাবো।